শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় তৎপর সিবিআই। 3 জনের গোপন জবানবন্দি করতে চেয়ে আবেদন। আলিপুর বিশেষ সিবিআই আদালতে আবেদন সিবিআই এর। শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় তৎপর সিবিআই। 3 জনের গোপন জবানবন্দি করতে চেয়ে আবেদন আদালতে আবেদন সিবিআই এর। নিয়োগ দুর্নীতি মামলায় চূড়ান্ত চার্জশিট জমা দিয়েছে সিবিআই। গুরুত্বপূর্ণ তথ্যের জন্যই গোপন জবানবন্দি, খবর সিবিআই সূত্রে। শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় তৎপর সিবিআই। 3 জনের গোপন জবানবন্দি করতে চেয়ে আবেদন আদালতে আবেদন সিবিআই এর। ইতিমধ্যেই মামলার চার্জশিট জমা পড়েছে। নিয়োগ দুর্নীতি মামলায় চূড়ান্ত চার্জশিট জমা দিয়েছে সিবিআই। গুরুত্বপূর্ণ তথ্যের জন্যই গোপন জবানবন্দি। সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি বিউ সরকার। চলে যাব বিউর কাছে। বিউ, শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় সিবিআই এর যে চার্জশিট, তার পরিপ্রেক্ষিতেই যে মামলা রুজু করা হচ্ছে, সবটা বিস্তারিত হবে জানাও। একদমই দেখো সুমিত, ইতিমধ্যেই নবম দশম যে শিক্ষা নিয়োগ দুর্নীতির মামলা ইতিমধ্যেই চূড়ান্ত চার্জশিট জমা দিয়েছে সিবিআই আধিকারিকরা, কিন্তু তারপরেও এখনো পর্যন্ত 3 জন সাক্ষীর গোপন জবানবন্দি করতে চায় এবং সেই গোপন জবানবন্দি করতে চেয়ে আলিপুরের যে বিশেষ আদালত রয়েছে সিবিআই, সেই বিশেষ আদালতে তারা আবেদন করতে চাইছে যে 3 জনের এই গোপন জবানবন্দি চেয়ে। এবং সিবিআই সূত্রে খবর যেটা যে মনে করছেন যে তারা এই যে 3 জনের গোপন জবানবন্দি করতে চান, সেই 3 জনের কাছ থেকে বিশেষ গুরুত্বপূর্ণ তথ্য পেতে পারে বলেই মনে করা হচ্ছে। অর্থাৎ যে এই যে নবম দশম একাদশের যে শিক্ষা নিয়োগ দুর্নীতি মামলা ইতিমধ্যেই তার চূড়ান্ত চার্জশিট জমা করেছে আদালতে সিবিআই আধিকারিকরা, কিন্তু তারপরেও বেশ কিছু গুরুত্বপূর্ণ তথ্য সিবিআই হাতে এসেছে এমনটা সূত্রের খবর। এবং সেখান থেকে সিবিআই আধিকারিকরা মনে করছে যে হয়তো যে 3 জন এই ঘটনায় রয়েছে, যাদেরকে গোপন জবানবন্দি করতে চায়, সেই 3 জনের কাছে আরো বেশ কিছু গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া যেতে পারে। তার জন্যই তাদের গোপন জবানবন্দি করতে চায় সিবিআই বিশেষ আদালত। সেই জন্য আলিপুরের যে বিশেষ আদালত রয়েছে সেখানে গোপন জবানবন্দি করতে চেয়ে আবেদন জানিয়েছে তারা। এখন দেখার যে আদালত কি অনুমতি দেয়, আদালত কি তাদের জন্য গোপন জবানবন্দি করার অনুমতি দেয়, এবং তারপরে যদি অনুমতি দেয় তারপরে গোপন জবানবন্দি করবে সিবিআই আধিকারিকরা, এমনটাই সূত্র মারফত জানা যাচ্ছে। ধন্যবাদ বিউ। 26,000 চাকরি বাতিলের রায় বহাল রাখল সুপ্রিম কোর্ট। রাজ্য সহ বিভিন্ন পক্ষের করা পুনর্বিবেচনার আর্জি খারিজ রাজ্য এবং এসএসসি রিভিউ পিটিশনও। চাকরিহারাদের একাংশ সহ বিভিন্ন পক্ষের আর্জি খারিজ করা হয়েছে। নিয়োগ প্রক্রিয়ায় দুর্নীতি এবং একাধিক অনিয়মের অভিযোগে গত 3রা এপ্রিল এসএসসি 25,735 জনের চাকরি বাতিল করে দিয়েছিল সুপ্রিম কোর্টে। তৎকালীন প্রধান বিচারপতি সঞ্জীব খান্না এবং বিচারপতি সঞ্জয় কুমারের বেঞ্চ অনিয়মের অভিযোগে 2016 সালের পুরো প্যানেল বাতিল করে দেয়। শীর্ষ আদালত জানিয়েছিল সঠিক তথ্য না থাকায় যোগ্য এবং অযোগ্যদের পৃথকীকরণ করা সম্ভব হয়নি, তাই পুরো প্যানেল বাতিল করা হয়েছে। আজকে আমাদের যে রিভিউ পিটিশন সেগুলো সব খারিজ করে দেওয়া হয়েছে। দেশের বিচার ব্যবস্থাটা যদি পার্টি অফিসে পরিণত হয়ে যায়, কোর্টগুলো যদি কোনো রাজনৈতিক নেতাদের অঙ্গুলি হেলনে চলতে থাকে, তাহলে সে দেশে এরকমই জাজমেন্ট হয়। এই ধরনের যে একটা নক্কারজনক জাজমেন্ট, এটা কোনো মানুষে দিতে পারে না, এটা একমাত্র দালালরা দিতে পারে। এবং এই ধরনের জাজমেন্ট একবারে পরিষ্কার কথা বলতে চাইছি আমরা, আনটেন্টেড ক্যান্ডিডেট, যেখানে তিনি আনটেন্টেড ক্যান্ডিডেট লিখে দিচ্ছেন, এই জীবনে প্রথমবার যেখানে উনি লিখছেন, যেখানে চোরকে আর সাধুকে পরিষ্কার স্পষ্ট করে দেওয়ার পরেই বলে যে তোমার শাস্তি হবে। তো সুতরাং আমরা পরিষ্কার মনে করছি যে এই বিচার ব্যবস্থাটা বর্তমানে ভারতবর্ষ উই দ্য পিপল অফ ইন্ডিয়া, সেই সংবিধানের প্রস্তাবনার প্রথম লাইন, যে পিপল, সেই পিপলদের জন্য নয়। এখন বায়াস বিচার ব্যবস্থা চলছে এবং এখানে শুধুমাত্র করাপ্টেড নেতাদের বাঁচানো হচ্ছে এবং যারা নিরপরাধী তাদেরকে শাস্তি দেওয়ার জাজমেন্ট হয়েছে। এই রিভিউ পিটিশনে এটাই আমাদের পক্ষ থেকে এটাই প্রতিক্রিয়া। রাজ্য সরকার স্কুল সার্ভিস কমিশন তাদের পক্ষ থেকে কারা দুর্নীতির সুবিধা পেয়ে চাকরি নিল আর কারা দুর্নীতির সুবিধা পেয়ে চাকরি নিল না, অর্থাৎ যোগ্য অযোগ্যের তালিকা না দেওয়ার জন্য মূলত সকলের চাকরি চলে গেল, সকল যোগ্যদের চাকরি চলে গেল। আর 3রা এপ্রিল 2025 সুপ্রিম কোর্টের যে মূল রায়, সেই রায়ের পরিপ্রেক্ষিতে 49 নম্বর প্যারায় যে
ফ্রেশ সিলেকশনের কথা ছিল, যারা ডিজেবল আর যারা নট স্পেসিফিক্যালি টেন্টেড তাদেরকে ফ্রেশ সিলেকশন করতে বলা হয়েছিল। তার পরিবর্তে রাজ্য সরকারের যে এমএ ফাইল 17 এপ্রিলের যে রায়, এই এমএ ফাইল করার কারণে মূলত আজকের রিভিউয়ের ফলাফল ডিসমিস এসেছে। এর দায় স্কুল সার্ভিস কমিশনের, এর দায় রাজ্য সরকারের দুর্নীতি। দেখুন, এটা খুবই হতাশাজনক ব্যাপার আমাদের সকলের জন্য, কারণ আমরা আনটেন্টেড নির্দোষ প্রার্থী, চাকরিজীবী, এবং সেখানে দাঁড়িয়ে আজকে এক লহমায় এরকম ভাবে পুরো চাকরি জীবনটাই নষ্ট হয়ে গেল। এটা মেনে নিতে খুবই কষ্ট হচ্ছে। আমাদের যারা আনটেন্টেড টিচাররা রয়েছেন তারা এক এক করে, বা নন টিচিং স্টাফ যারাই রয়েছেন, তারা সবাই এতটা জ্বালা যন্ত্রণা ভোগ করছে যে মানে আমাদের টিচাররা দেখেছেন সুবল স্যার এই টেনশন না নিতে পেরে মারা গেলেন। এরকম অবস্থা আমাদের সকলের, মেন্টালি আমরা ডেড। আজকে এই মানে চুরি করা সরকার, তাদের যারা নেতা মন্ত্রীরা চুরি করলো তারা দেখছি এক এক করে বিভিন্ন কেসে জামিন পেয়ে যাচ্ছে। আজকে সারদা কেসেও জামিন পেয়ে গেল। আর তারপরে গিয়ে তাদের চুরির দায়ে আজকে আমাদের জীবনের চাকরিগুলো নষ্ট হয়ে যাচ্ছে। আমরা অত্যন্ত ব্যথিত এবং আমরা হৃদয় বিদারক এই রায় আমাদের জন্য। কারণ আমরা আশা করেছিলাম যে আমরা যারা যোগ্য প্রার্থী, আমরা যারা যোগ্য শিক্ষক, কোনো রকম দুর্নীতির সঙ্গে আমরা আপোষ করিনি। অ্যাটলিস্ট এই রিভিউ পিটিশন থেকে আমাদের রিলিফ দেওয়া হবে। কারণ এই বয়সে এসে এই অসম লড়াইয়ের মধ্যে দিয়ে পুনরায় নিজের মেধাকে প্রমাণ করা, এটা যথেষ্ট কষ্টসাধ্য ব্যাপার। এবং আপনারা জানেন যে ইতিমধ্যে আমাদের শিক্ষকেরা অত্যন্ত মানসিকভাবে ভেঙে পড়েছেন। কিছুদিন আগে সুবল সোরেন মারা গেছে, তার আগেও অনেক শিক্ষক আমাদের মারা গেছে, অনেকেই শয্যাশায়ী। এরকম একটা পরিস্থিতিতে আমাদের রিভিউ পিটিশনকে পুরোপুরি খারিজ করে দিয়ে নতুনদের সঙ্গে পুনরায় পরীক্ষায় বসিয়ে দেওয়ার যে চক্রান্ত, এই ঘৃণ্য চক্রান্তের বিরুদ্ধে আমাদের প্রতিবাদ থাকবে এবং প্রতিবাদ থেকেছে। আমরা একটা জিনিস লক্ষ্য করলাম যে সুপ্রিম কোর্ট শুধুমাত্র ধারণার বশীভূত হয়ে কোনো কিছু না যাচাই করেই এই রায়টা দিয়ে দিল। রিভিউ রেজাল্ট বেরিয়েছে, প্রত্যেকেই আমরা আশাহত। অ্যাকচুয়ালি আশাহত আমরা সেদিনকেই হয়েছিলাম যেদিনকে এই রিভিউয়ের বেঞ্চ গঠন হয়েছিল। আমরা সিজিআইয়ের কাছে আশা করেছিলাম যে আমাদের রিভিউ পিটিশন যাবে, কিন্তু সেটা না গিয়ে এই সঞ্জয় কুমারের বেঞ্চে গিয়েছিলেন, যিনি প্রথম থাকতেই আমাদের কেসটার প্রতি অনীহা দেখিয়েছেন। যে কোনো কেস গেলে উনি বিরক্ত হয়েছেন, নো করেছেন। তো সুতরাং উনি প্রথম থাকতেই ডিটারমাইন্ড ছিলেন যে উনি কি জাজমেন্ট দেবেন, এবং সেই জন্যই আমাদের ভয়ের কারণ ছিল যে ওনার কাছে জাজমেন্ট যাচ্ছে, তার মানে আবার গণতন্ত্রের গলা টিপে দেওয়া হবে, আবার পলিটিক্যালি বায়াস জাজমেন্ট আসবে, এবং সেটাই প্রুফ হলো। উনি জাজমেন্টে লিখছেন আনটেন্টেড সফল টিচাররা আছে, তাদের চাকরি চলে যাওয়া হৃদয় বিদারক, তারপরেও উনি এই জাজমেন্ট দিচ্ছেন। তাহলে ওনার কিসের প্রেশার? আমাদের ভারতীয় সংবিধান কি তাই বলে যে যেখানে নিরপরাধ মানুষকে শাস্তি দেওয়া হয়? আজকে আমরা নিরপরাধ হয়েও একটা প্রসেসকে প্রায়োরিটি দেওয়া হলো, যে প্রসেস নিয়ে উনি আর্গুমেন্টই করলেন না, সেই প্রসেস ঠিক নাকি ভুল। দেখুন, এটা তো আমি বহুদিন আগেই বলেছিলাম যে কোনো রিভিউ পিটিশন টিকবে না। কেন, আইনে এমন কোথাও কোনো ভুল নেই বিচারে যে রায় দিয়েছেন সুপ্রিম কোর্ট যার ভিত্তিতে রিভিউ হতে পারে। এটা আমার কাছে কোনো বিস্ময়কর ব্যাপার না, বরং রিভিউ গ্রহণ করলে আমি বিস্মিত হতাম। এখন এ রাজ্যের মুখ্যমন্ত্রী যথারীতি তিনি সবসময় দুর্নীতি করেন এবং সেই দুর্নীতিকে টিকিয়ে রাখবার জন্য বিভিন্ন আবোল তাবোল কথা বলেছেন, যার ফলে পশ্চিমবঙ্গের শিক্ষিত সমাজ আজকে বিভ্রান্ত এবং রাস্তায়। এবং টেন্টেড আর নন টেন্টেডদের মধ্যে প্রথম থেকেই যে গুলিয়ে দেওয়ার অপচেষ্টা, যে প্রশাসনিক দুর্নীতি হয়েছে দলীয়ভাবে সবকটা লোককে বাঁচানোর জন্য, দুর্নীতিগ্রস্ত তৃণমূলের যারা যারা এই ব্যাপারে যুক্ত তাদের পিঠ বাঁচানোর জন্য, তাদের চামড়া বাঁচানোর জন্য এই সরকার এই আরেকটি পদক্ষেপ নিলেন, যাতে কিনা পাথর চাপা পড়লো চাকরি, যারা যোগ্য চাকরি প্রার্থী বা যারা যোগ্যতার সঙ্গে চাকরি করছিলেন তাদের উপরে। এটাই হচ্ছে সব থেকে অন্যায়।
বাঙালির মেধা প্রতারণার যা যা কাজ সবগুলোই সরকার পয়সার বিনিময় করেছে। এরা চোর, এরা গণশত্রু, এদের অবিলম্বে বিসর্জন হওয়া দরকার। 26-এ এদের দেখুন, আমরা একটা কথা বলছি, আদালতের রায়ের উপরে টিপ্পণী করা সাজে না। আদালতের রায় দিয়েছে, সেটা আগামী দিনে পর্যালোচনা করে দেখা হবে নিশ্চয়ই। কিন্তু একটা জিনিস তো খুব পরিষ্কার, এই রাজ্যে চাকরিটা চুরি হয়েছে এবং সরকারি দলের লোকেরা নিচুতলা থেকে উপরতলা পর্যন্ত মাকড়সার জালের মতো ছড়িয়ে মেনু কার্ডের মতো চাকরি বিক্রি করেছে, মেধা চুরি করেছে, একটা পুরো শিক্ষা দপ্তরের মধ্যে ইনভলভ হয়েছে। এবং রাজ্য সরকার এবং তার রাজ্য সরকার যে দল পরিচালনা করে তৃণমূল কংগ্রেস, কার্যত যারা টেন্টেড, যারা অযোগ্য, তাদের পাশে দাঁড়িয়েছে। এবার আদালতের রায় পুরোটা আসলে তার উপরে আলোচনা বিবেচনা করে দেখা হবে। কিন্তু এটা পরিষ্কার যে এই রায়ে, এই বিচারে মানুষের আদালতে, জনগণের আদালতে এই রাজ্যে অনিয়ম সরাসরি ধরা পড়ে গেছে। পিটিশন যেটা বাতিল হয়েছে, অর্থাৎ একটা জিনিস প্রমাণিত হলো যে সুপ্রিম কোর্টের যে আগের নির্দেশ, সেই নির্দেশকে রাজ্য সরকার যে কমপ্লাই করে পরীক্ষা নেওয়ার জন্য প্রয়োজনীয় নোটিফিকেশন জারি করেছে, সেটা যে একদম সঠিক কাজ। এই রিভিউ পিটিশন যেরকম বাতিল হয়েছে, তার সাথে সাথে এটা আজকে সকলকেই বুঝতে হবে যে রাজ্য সরকার এর আগে সুপ্রিম কোর্টের অর্ডারটাকেই পালন করেছে মাত্র। নিশ্চিতভাবে আমরা কখনোই চাইনি যারা যোগ্য শিক্ষক তাদের চাকরি চলে যাক। তাই মানবিকতার গ্রাউন্ড থেকে রাজ্য সরকার অবশ্যই রিভিউ পিটিশন দাখিল করেছিল, কিন্তু তার সাথে সাথে রাজ্য সরকার ইতিমধ্যেই সুপ্রিম কোর্টের নির্দেশকে কমপ্লাই করে নতুন পরীক্ষা নিয়ন্ত্রণ নিয়ামকের জন্য সূচি জারি করে চলেছে এবং সেই মতো কোর্টের আদেশ অনুযায়ী পরীক্ষা গৃহীত হবে। 2016 চাকরিহারাদের যাতে চাকরি বহাল থাকে তার জন্য রাজ্য সরকার একাধিক পরিকল্পনা করে রেখেছে বলে জানিয়েছিলেন মুখ্যমন্ত্রী। কিন্তু তিনি জানিয়েছিলেন যে প্ল্যান এ থেকে ই পর্যন্ত তৈরি আছে। চলতি বছর এপ্রিল মাসে নেতাজি ইন্ডোর থেকে কি বলেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায় শোনাবো। যারা যোগ্য তাদের চাকরি নিশ্চিন্ত করার দায়িত্ব সরকারের। পরিষ্কার বলছি, কোনো রাগঢাক নেই। সুপ্রিম কোর্টের আইন অনুযায়ী করব। কিভাবে করব? যখন কেউ পথ দেখায়, পথের মধ্যেই পথ খুঁজে নেয়। পথে চলতে গেলে গর্ত আসতে পারে, পথে চলতে গেলে কিছু রাস্তা ভাঙা থাকতে পারে, বাট ভাঙা রাস্তা পেরিয়েই মানুষকে এগিয়ে যেতে হয় সফল রাস্তায়। এবং তাই মনে রাখবেন, আমাদের প্ল্যান এ রেডি, বি রেডি, সি রেডি, ডি রেডি এন্ড ই রেডি। মনে রাখবেন, এই যোগ্য টিচারদের চাকরি যাতে কোনোভাবে না যায়। যারা যোগ্য শিক্ষক, সুপ্রিম কোর্টের এই রায় তাদের জন্য বজ্রাঘাত। অপরাধ করলে একজন, শাস্তি পাচ্ছে আরেকজন। এটাই বাংলা। বাংলার মুখ্যমন্ত্রী আপনি নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে ভাষণ দিয়েছিলেন, সব প্ল্যান রেডি, এ প্ল্যান, বি প্ল্যান, সি প্ল্যান, ডি প্ল্যান, ই প্ল্যান পর্যন্ত রেডি। আপনার আচরণের মধ্যে এক্স ওয়াই জেড প্ল্যানও থাকতে পারে, আমাদের জানা নেই। কিন্তু এই যে আপনি যে প্ল্যানগুলো বললেন, কাউরির চাকরি যাবে না, সব প্ল্যান রেডি। সেই প্ল্যান মিস্ট্রেস, আপনার প্ল্যানগুলো এবার বলবেন তো, প্ল্যানটা কি আমরা দেখতে চাই। আপনার দলের প্ল্যান মাস্টার তারা তো জেল খাটছে চাকরি বাকরি লুট করে, আর প্ল্যান মিস্ট্রেস তিনি আপনি ABCDE পড়াচ্ছেন, আমাদেরকে প্ল্যান দিচ্ছেন। টেট উত্তীর্ণদের বিক্ষোভে দফায় দফায় সল্টলেক করুণাময়ীতে উত্তেজনা। চাকরির দাবিতে বিক্ষোভ টেট পরীক্ষার্থীদের। তাদের টেনে হিঁচড়ে গাড়িতে তুলল পুলিশ। কলেজে ভর্তি ও জয়েন্টের ফল প্রকাশের দাবিতে বিকাশ ভবনের সামনে বিক্ষোভ এসএফআইয়ের। সল্টলেকে ধুমধুমা। চাকরির দাবিতে 2022 সালের টেট উত্তীর্ণদের বিক্ষোভে তুলকালাম। পুলিশের সঙ্গে তুমুল ধস্তাধস্তি টেট উত্তীর্ণদের। 50,000 শূন্য পদে নিয়োগের দাবিতে এসএসসি ভবন অভিযানের ডাক দিয়েছিল 2022 সালের টেট উত্তীর্ণরা। সেক্টর 5 মেট্রো স্টেশনের সামনে সকাল থেকেই বিশাল পুলিশ বাহিনী মোতায়েন ছিল। মেট্রো স্টেশনে যাতায়াতকারী সকলের নথি খতিয়ে দেখে পুলিশ। মেট্রো স্টেশনের ভিতরে আন্দোলনকারীদের পুলিশ ধাওয়া করে বলে অভিযোগ। একবার এদিকে তাড়া করছে, একবার
কিছুতেই আমাদের আর্জি জানাতে দিচ্ছে না, আমাদেরকে ওখানে বসতে দিচ্ছে না, আমাদেরকে পৌঁছতে দিচ্ছে না, তার আগে আমাদেরকে উঠিয়ে দিচ্ছে, মারধর করেছে, আমাদের সঙ্গীদেরকে তুলে নিয়ে চলে গিয়েছে, তারা সেখানে রয়েছে, আটকে রয়েছে। মেট্রো স্টেশন থেকে বের হতেই আটক করা হতে থাকে আন্দোলনকারীদের। এখানে তো আমরা আজ এখন পর্যন্ত প্রায় 20-25 জন হয়ে গেছে এবং আগেও একটা বাসে নিয়ে গেছে শুনছি, এবং আমাদের আরো লোকজন আসছে, তারাও আসছে। আমরা মাননীয় কাছে এটা বার্তা প্রেরণ করতে চাই যে আমরা 2022 টেট কোয়ালিফাই, ঠিক আছে, আমাদের বছরে 2 বার করে নিয়োগ হওয়ার কথা, কিন্তু প্রত্যেক ডিপিএসসি আমরা ডেপুটেশন দেই, ঠিক আছে, কিন্তু আমাদের নিয়োগের কোনো শুধু বার্তা দেয় কিন্তু কোনো কাজ হয় না। ছোট ছোট দলে ভাগ হয়ে বিক্ষোভ দেখায় টেট উত্তীর্ণরা। এসএসসি ভবনের সামনে বিক্ষোভকারীদের সঙ্গে পুলিশের ধস্তাধস্তি বেঁধে যায়। বিক্ষোভকারীদের টেনে হিঁচড়ে প্রিজন ভ্যানে তোলা হয়। আটক হওয়ার পর রাজ্যের বিরুদ্ধে ক্ষোভ উগরে দেন টেট উত্তীর্ণরা। অবিলম্বে শুধু নিয়োগটা চাই। কেন আমরা এত বছর বসে থাকবো? কিসের জন্য আমরা বসে থাকবো? আমরা সৎভাবে পরীক্ষা দিয়েছি, সৎভাবে আমরা পাস করেছি, তাহলে আমরা কেন বসে থাকবো এত বছর? কিসের জন্য বসে থাকবো? আমরা 5 বছর ধরে বঞ্চিত, আমরা 5 বছর পর পরীক্ষা হচ্ছে, 3 বছর হয়ে গেল এখনো পর্যন্ত কোনো নোটিফিকেশন দিল না। আমাদের ইন্টারভিউয়ের নোটিফিকেশন দেখ। আমরা জোরাত করে মাননীয়ার কাছে বলছি, আর বছর সভাপতি শুধু মিথ্যা প্রতিশ্রুতি দিয়ে যাচ্ছে। টেট উত্তীর্ণদের বিক্ষোভের পাশাপাশি এসএফআই এর বিকাশ ভবন অভিযান ঘিরে তুল কালাম হয় সল্টলেকে। জয়েন্টের ফল প্রকাশ ও কলেজে ভর্তির দাবিতে বিক্ষোভ দেখায় এসএফআই। পুলিশ বাধা দিলে বেঁধে যায় ধুন্ধুমার। মাসের পর মাস কলেজ অ্যাডমিশন প্রক্রিয়া শেষ করতে পারছে না সরকার, জয়েন্ট এন্ট্রান্সের ফলাফল বার করতে পারছে না, কবে ক্লাস শুরু হবে তার উত্তর দিতে পারছে না। গতকালকে আবার একটা নতুন নোটিফিকেশন বার করে এমবিবিএস এর ভর্তি প্রক্রিয়াও স্থগিত করে দিচ্ছে। চাকরির দাবিতে বিক্ষোভ কিংবা জয়েন্টের ফল প্রকাশের দাবিতে আন্দোলন। পুলিশের বিরুদ্ধে হেনস্থার অভিযোগ বিক্ষোভকারীদের। পুলিশের ভূমিকা নিয়ে ক্ষোভ বিরোধীদের। এই সরকার কোন রকম ন্যায্য দাবি নিয়ে কেউ কোনো কথা বললেই তার কণ্ঠরোধ করবে। এরা গণতন্ত্রকে বাজেয়াপ্ত করেছে। এরা চায় না এখানে কোনো কিছু পজিটিভ কোনো কিছু হোক। এরা বাংলার পুলিশ সেই দালাল, সেইটি দালাল, দালাল শ্রী পুরস্কার পাওয়ার মতো দালাল। বাংলার মুখ্যমন্ত্রী উচিত পশ্চিমবঙ্গের দালাল শ্রী পুরস্কার চালু করা। তো এখন এটা তো মমতা বন্দ্যোপাধ্যায়ের রাজ্য, ফলে পুলিশ মানবিক, সংযত, সংবেদনশীল। এটা যদি সিপিএম এর হতো আর বিজেপির অন্য রাজ্যের হতো, পার্থক্যটা তখন বুঝতে পারত। কারো দাবি চাকরি, কারো দাবি কলেজে ভর্তি ও জয়েন্টের ফল প্রকাশ। প্রশ্ন উঠে সুরাহা মিলবে কবে? ব্যুরো রিপোর্ট, এনকেটিভি বাংলা।